আমরা সবসময় শুনে আসি যে জীবনের মূল নকশা বা মাস্টার আর্কিটেক্ট হলো ডিএনএ। আমাদের চোখের রং থেকে শুরু করে স্বভাব সবকিছুই নাকি তার হাতে। হ্যাঁ, এটাই তো সাধারণ ধারণা। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে এই তথাকথিত মাস্টার আর্কিটেক্ট আসলে নিউক্লিয়াসের ভেতর অনেকটা বন্দি অবস্থায় থাকে, আর জীবনের আসল যে কর্মযজ্ঞ ব্লুপ্রিন্ট পড়ে প্রাণ গড়ে তোলার যে পরিশ্রম সেটা করে তার এক শেপ শিফটিং কাজিন। শেপ শিফটিং কাজিন মানে আরএনএর কথা বলছেন তো? একদম। আজকের আলোচনায় আমরা এই অদ্ভুত রাসায়নিক উপাদানটির লুকিয়ে থাকা জীবনের গভীরে যাব। সাধারণ পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায় একটি আদর্শ কোষের মোট আরএনএর প্রায় ৯০% সাইটোপ্লাজমে থাকে। রাইট, কাজ করার জন্য। আর বাকি মাত্র ১০% থাকে নিউক্লিয়াসের ভেতরে, ওই ডিএনএর কাছাকাছি। কিন্তু এর ব্যাপ্তি আসলে এখানেই শেষ নয়। অবাক করা ব্যাপার হলো এটি রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এমনকি নিউক্লিওলাসেও থাকে। হ্যাঁ, আর ক্রোমোজোমের ভেতরেও এটি ডিএনএ সহযোগী হিসেবে ঘাপটি মেরে বসে থাকে। শুধু উন্নত প্রাণীর কোষে নয়, কিন্তু ব্যাকটেরিয়ার মতো কোষেও এর প্রবল আধিপত্য। আসলে সবচেয়ে মজার বিষয় হল ভাইরাসের ক্ষেত্রে। উদ্ভিদ ভাইরাসগুলোর কথা চিন্তা করা যেতে পারে, অথবা টি2 বাদে অন্যান্য অনেক ভাইরাসের কথা। ওদের তো কোনো ডিএনএই নেই। হ্যাঁ, কোনো ডিএনএ নেই। না, সেখানে এই আরএনএ মূল জেনেটিক পদার্থ বা বংশগতি উপাদান হিসাবে পুরো রাজত্ব চালায়। দেন একটু দাঁড়ান, গঠনগত দিক থেকে আমরা তো পড়ে এসেছি যে আরএনএ মূলত এক সূত্রক। হ্যাঁ, সিঙ্গেল হেলিক্যাল পলিনিউক্লিওটাইড চেইন। রাইট, একটা মাত্র সুতোর মতো। কিন্তু আবার বলা হচ্ছে এর সেকেন্ডারি গঠনে নাকি একাধিক ইউ আকৃতির ফাঁস বা হেয়ারপিন লুপ থাকে। একটা সিঙ্গেল সুতো কিভাবে ডাবল স্ট্র্যান্ডের মতো আচরণ করে? বিষয়টা অনেকটা জুতোর ফিতার মতো চিন্তা করা যেতে পারে। সুতো একটাই, কিন্তু সেটা যখন নিজের ওপরেই ভাঁজ হয়ে যায়, তখন সেই ভাঁজ বা লুপের ভেতরের দিকের ক্ষারকগুলো একে অপরের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে ফেলে। ও আচ্ছা, ঠিক ডিএনএর সিঁড়ির মতো। একদম। আর এই ভাঁজ হওয়ার পেছনে একটা বড় কারণ হলো এর ক্ষারক। আরএনএতে ডিএনএর মতো থায়োমিন থাকে না, থাইমিনের জায়গায় থাকে ইউরাসেল। আচ্ছা। যখন এই চেইন ভাঁজ হয়, তখন লুপের বাইরের অংশের ক্ষারকগুলো উন্মুক্ত বা বন্ধনহীন থাকে। তবে ব্যতিক্রম তো থাকবেই। লাইক যেমন রিও ভাইরাসের ক্ষেত্রে এই আরএনএ কোনো ভাঁজ করা একসূত্রক নয়, বরং পুরোপুরি নিখুঁত দ্বিসূত্রক অবস্থাতেই থাকে। সত্যি, এটা তো অদ্ভুত। হ্যাঁ, আর ভৌতভাবে দেখলে ডিএনএর তুলনায় আরএনএর দৈর্ঘ্য এবং আণবিক ওজন যথেষ্ট কম। দেন এই ছোট অণুটির রাসায়নিক গঠন কিন্তু মোটেও হেলাফেলা করার মতো নয়। এর ভেতরে মূলত 3টি জিনিস থাকে: পেন্টোজ সুগার, ফসফেট আর ক্ষারক। হ্যাঁ, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ মোনোস্যাকারাইড বা রাইবোজ সুগার, দ্বিতীয়ত ফসফরিক অ্যাসিড, আর তৃতীয়ত নাইট্রোজেনাস বেস অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসেল। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো সাধারণ এই 4টা বেসের বাইরেও কিছু অসাধারণ ক্ষারক এর ভেতরে লুকিয়ে থাকে। অস্বাভাবিক ক্ষারক লাইক কি ধরনের? ইনোসিনিক অ্যাসিড বা সিউডো ইউরিডিলিক অ্যাসিড, এগুলো মাঝে মধ্যেই আরএনএর চেইনে ঢুকে পড়ে নমনীয়তা দেওয়ার জন্য। আচ্ছা, আর এই বেসগুলো কিভাবে জোড়া লাগে সেই আর্কিটেকচারটাও তো খুব স্পেসিফিক, তাই না? একদম। নিউক্লিওটাইডগুলো 3-5 ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হয়। রাইবোজ শর্করার 5 নং কার্বনে ফসফেট যুক্ত হচ্ছে, আর সেই একই ফসফেট পাশের ব্লকের 3 নং কার্বনে এস্টার বন্ড তৈরি করছে। রাইট। আর ক্ষারকের ক্ষেত্রে শর্করার 1 নং কার্বনের সাথে পিউরিন ক্ষারকের 9 নং নাইট্রোজেন এবং পাইরিমিডিনের 3 নং নাইট্রোজেন মিলে গ্লাইকোসাইড বন্ড তৈরি করে। আর ওই যে হেয়ারপিন লুপের কথা হচ্ছিল, সেখানে সাইটোসিন ও গুয়ানিনের মাঝে 3টি এবং অ্যাডেনিন ও ইউরাসেলের মাঝে 2টো হাইড্রোজেন বন্ড তৈরি হয়। দেন এই রাসায়নিক ব্লকগুলো দিয়ে কোষের ভেতরে কাজের ভিত্তিতে প্রধানত 5 ধরনের আরএনএ তৈরি হয়। এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ এবং এমআইআরএনএ। হ্যাঁ, এর মধ্যে প্রথমে যদি এমআরএনএ বা বার্তাবহ আরএনএর কথা ধরি,
এটি সরাসরি ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি হয়ে সাইটোপ্লাজমে আসে। এটি তো একসূত্রকার ভাঁজহীন, তাই না? হ্যাঁ, আর এর সবচেয়ে অদ্ভুত দিক হল এটি অত্যন্ত ক্ষণস্থায়ী। কাজ শেষ হলে এটি ভেঙে যায়। রাইট, কারণ মেসেজ তো আর বারবার বাজানোর দরকার নেই। পরিসংখ্যান দেখলে বোঝা যায় একটি কোষে মোট আরএনএর 5 থেকে 10% হল এই এমআরএনএ। আর এর আণবিক ওজন কিন্তু অনেক, 5 লাখ থেকে 20 লাখ ডালটন, কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত নিউক্লিওটাইড থাকতে পারে এতে। এর গঠনে 5 প্রান্তে থাকে কোডনবিহীন লিডার অংশ আর 3 প্রান্তে থাকে কোডনবিহীন ট্রেইলার অংশ। একদম। আর এই লিডার এবং ট্রেইলারের ঠিক মাঝখানের অংশটাই হলো কোডিং রিজন বা কোডিং অঞ্চল। দেন এই বার্তার কাজই হল ডিএনএ থেকে পাওয়া নকশা অনুযায়ী রাইবোজোম এবং টিআরএনএর সাহায্যে প্রোটিন তৈরি করা। রাইট, কিন্তু এই কাজের জায়গাটাতে এমআরএনএ এবং টিআরএনএর ভৌত কাঠামোর একটা দারুণ বৈপরীত্য দেখা যায়। মানে উপরের থেকে সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থান করে। আচ্ছা, খুলে রাখা ফিতার মতো? হ্যাঁ, আর উল্টো দিকে টিআরএনএ হলো ভাঁজযুক্ত। এর ভাঁজগুলো এমনভাবে পেঁচিয়ে যায় যে এর 5 এবং 3 প্রান্ত একদম কাছাকাছি চলে আসে। পরিপূরক বেসগুলো যুক্ত হয়ে গৌণভাবে একটা দ্বিসূত্র কাঠামো তৈরি করে ফেলে। ঠিক। আর কাজের দিক থেকে এমআরএনএর কোডিং অঞ্চলে থাকে কোডন, অন্যদিকে টিআরএনএতে থাকে অ্যান্টিকোডন। এই দুটোর মিলনের ওপরেই প্রোটিন সংশ্লেষণ নির্ভর করে। দেন যেহেতু টিআরএনএর প্রসঙ্গ আসলই, এই অণুটা কোষের মোট আরএনএর প্রায় 15%। আর এটি হলো সবচেয়ে ছোট আরএনএ। নিউক্লিয়াসে সৃষ্টি হয়ে এরা সাইটোপ্লাজমে দ্রবীভূত থাকে। এখান থেকেই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। প্রতি কোষে প্রায় 31 থেকে 42 ধরনের ভিন্ন ভিন্ন টিআরএনএ থাকতে পারে। এর আণবিক ওজন মাত্র 25,000 ডালটন। আর নিউক্লিওটাইড থাকে মাত্র 75 থেকে 90টি। এত ছোট হওয়ার কারণ হলো একে রাইবোজোমের খুব সূক্ষ্ম মেশিনারির ভেতরে ঢুকে কাজ করতে হয়। বিজ্ঞানী হোলি, খোরানা এবং নিরেনবার্গ এই ছোট অণুটির একটি ত্রিমাত্রিক মডেল প্রস্তাব করেছিলেন, তাই না? ক্লোভারলিফ মডেল। হ্যাঁ, লবঙ্গপত্র মডেল। এই মডেলে দেখা যায় এতে 5টি বাহু এবং 4টি লুপ থাকে। যেমন অ্যামিনো অ্যাসিড বাহু, টি বাহু, অ্যান্টিকোডন বাহু। আর ডি বাহু বা ডাইহাইড্রো ইউরিডিন বাহু এবং একটি অতিরিক্ত বাহু, ইনোসিনিক অ্যাসিড বা থাইমিনের মতো অস্বাভাবিক ক্ষারক এখানেই বেশি থাকে। আর এমআরএনএ যেমন ক্ষণস্থায়ী, টিআরএনএ ঠিক তার উল্টো। এরা অত্যন্ত স্থায়ী এবং প্রোটিন তৈরিতে বারবার ব্যবহৃত হয়। দেন এই ক্লোভারলিফ মডেলের একদম শীর্ষে থাকে অ্যান্টিকোডন ফাঁস। এখানে যে কোনো 3টি বেস মিলে একটা অ্যান্টিকোডন তৈরি করে। আর ঠিক এর বিপরীত দিকে থাকে অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার সাইট। রাইট। পুরো মেকানিজমটাকে যদি আমরা একটা ডেলিভারি ট্রাকের সাথে তুলনা করি, মানে অ্যান্টিকোডন লুপ হলো ট্রাকের সামনের স্ক্যানার, যা এমআরএনএ সঠিক কোডনে পৌঁছলো কিনা তা চেক করে। চমৎকার তুলনা। আর ট্রাকের পেছনের দিকটা? ওটা হলো 3 প্রান্ত, যেখানে সবসময় এসিসি ধারায় বেস সাজানো থাকে। এই এসিসি লেজেই নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড এসে লোড হয়। যদি আমরা এটাকে আরও বড় ক্যানভাসে দেখি, এই কার্গোটা লোড করবে কে? এখানেই আসে এনজাইম সাবস্ট্রেট স্পেসিফিসিটির ধারণা। মানে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড লোড করে। একদম। 20টি অ্যামাইনো অ্যাসিডের জন্য ঠিক 20টি আলাদা টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম আছে। তারা প্রতিটি টিআরএনএর নির্দিষ্ট আকৃতি ও রাসায়নিক ধর্ম চেনে। আর এই পুরো লোডিং প্রক্রিয়ায় যে শক্তির প্রয়োজন হয় সেটা সরবরাহ করে এটিপি। রাইট। হ্যাঁ। দেন তাহলে টিআরএনএর উৎপত্তি হয় ডিএনএ থেকে ঠিকই, কিন্তু এর জীবনের মূল লক্ষ্য হল ট্রান্সলেটর হিসেবে কাজ করা। সাইটোপ্লাজম থেকে সেই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে ট্র্যাকে তুলে এমআরএনএ নির্দেশিত কোডন অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের স্থানে বহন করে নিয়ে যাওয়াই এর প্রধান কাজ। মানে রাইবোজোমে পৌঁছে দেওয়া। একদম ঠিক। দেন কারখানার কথা যখন উঠলই, সেখানে রাজত্ব করে রাইবোজোমাল আরএনএ। কোষের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 80 থেকে 90%। এরা সর্বাপেক্ষা স্থায়ী এবং অদ্রবণীয়। সাধারণত এরা একসূত্রক ও শাখাহীন। কিন্তু আয়নিক মাত্রা যখন বেড়ে যায়, তখন এরা নিজেদের মধ্যেই ক্ষারকের জোর বেঁধে দ্বিতন্ত্রী বা দ্বিসূত্রক অবস্থা তৈরি করে ফেলে। এক একটিতে প্রায় 3000 নিউক্লিওটাইড থাকে। ইউক্যারিওটিক কোষে এই আরএনএ মূলত 4 ধরনের হয়: 28S, 18S, 5.8S
এবং 5S। হ্যাঁ, এরা প্রোটিনের সাথে মিলে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা গঠন করে। সহজ কথায় এরাই রাইবোজোম তৈরি করে, যে কারণে এদের টেমপ্লেট আরএনএ বা প্রোটিন সংশ্লেষণের ছাঁচও বলা হয়। দেন এতক্ষণ তো আমরা এমন সব কাঠামোর কথা বললাম যাদের পেছনে ডিএনএ নামের একজন মাস্টার মাইন্ড আছে, কিন্তু যাদের ডিএনএ নেই তাদের কি হবে? মানে ভাইরাসের কথা বলছেন? হ্যাঁ, কিছু ভাইরাস যেমন টোব্যাকো মোজাইক ভাইরাস বা টিএমহি এবং ভিরয়েডসে ডিএনএ থাকে না। সেখানে এই জিআরএনএ বা জেনেটিক আরএনএই বংশগতির বৈশিষ্ট্য ধারণ ও বহনের পুরো দায়িত্ব নেয়। এরা সাধারণত একসূত্রক হয়, তাই না? সাধারণত হ্যাঁ, তবে রিও ভাইরাসের ক্ষেত্রে এই জিআরএনএ দ্বিসূত্রক হতে পারে। দেন এর বাইরেও কোষে কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ আরএনএ থাকে। এদের একত্রে বলা হয় মাইনর আরএনএ বা এমআইআরএনএ। রাইট, যার মধ্যে এসসিআরএনএ এবং এসএনআরএনএ অন্তর্ভুক্ত। এরা মূলত আড়ালে থেকে কাজ করে। এদের গাইড আরএনএ বা রাইবোজাইমও বলা হয় না? একদম, এরা মূলত প্রোটিনের সাথে মিলে এনজাইমের কাঠামো দান করে আর অনেক সময় নিজেরাই এনজাইম হিসেবে কাজ করে। একটা নিউক্লিক অ্যাসিড এনজাইমের মতো কাজ করছে, এটা সত্যিই দারুণ। যদি আমরা সামগ্রিক কাজটাকে সামারাইজ করি, প্রধান কাজ হলো প্রোটিন তৈরি করা। হ্যাঁ, টিআরএনএর 3 প্রান্তের লেজে অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়া আর অ্যান্টিকডন ফাঁস দিয়ে এমআরএনএর কডনের ঠিক মুখোমুখি বসে যাওয়া। দেন আমরা যদি এই 3টি প্রধান আরএনএর একটা তুলনামূলক চিত্র দেখি, আকারের বিশাল পার্থক্য চোখে পড়বে। রাইট, এমআরএনএ হলো বিশাল লম্বা, 300 থেকে 12,000 নিউক্লিওটাইড, আর টিআরএনএ হলো ছোট্ট, মাত্র 76 থেকে 90 নিউক্লিওটাইড। এই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। বিজ্ঞানীদের তথ্যের ভেতরেও মাঝে মাঝে সূক্ষ্ম বৈপরীত্য থাকে। বৈপরীত্য কিরকম? যেমন একটু আগে আমরা সাধারণ বর্ণনায় বলেছিলাম টিআরএনএ নিউক্লিয়াসে সৃষ্টি হয়, কিন্তু তুলনামূলক ছক বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে লেখা আছে এটি সাইটোপ্লাজমে সৃষ্টি হয়। ও আচ্ছা, উৎস নিয়ে এই ধরনের দ্বন্দ্ব কিন্তু গবেষণায় খুব সাধারণ। একদম। আর কাজের দিক থেকে এমআরএনএ কোডন বহন করে, টিআরএনএ অ্যান্টিকোডন বহন করে, কিন্তু আরআরএনএতে কোডন বা অ্যান্টিকোডন কিছুই থাকে না। দেন এবার একদম গোড়ার কথায় ফেরা যাক। ডিএনএ এবং আরএনএর মধ্যে মূল পার্থক্যটা আসলে কোথায়? ভৌতভাবে ডিএনএ হলো দ্বিসূত্রক ও প্যাঁচানো, আর আরএনএ একসূত্রক। হ্যাঁ, আর ডিএনএতে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, আরএনএতে রাইবোজ সুগার। ক্ষারকের ক্ষেত্রে ডিএনএতে থাকে থাইমিন আর আরএনএতে থাকে ইউরাসেল। কার্যগতভাবে ডিএনএর তো কোনো প্রকারভেদ নেই, কিন্তু আরএনএ 5 প্রকার। আর সবচেয়ে বড় তফাৎ হল উৎপত্তিতে। ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয়, কিন্তু আরএনএ নতুনভাবে সৃষ্টি হয়, এর কোনো প্রতিলিপন হয় না। দেন আণবিক ওজনের ক্ষেত্রে ব্যবধানটা বিশাল। ডিএনএ 10 লক্ষ থেকে বহু কোটি ডাল্টন, আর আরএনএ কয়েক লক্ষের বেশি হয় না। অতিবেগুনি রশ্মি বা ইউভি রেজ শোষণের ক্ষমতাও ডিএনএর অনেক বেশি, আরএনএর কম। কিন্তু আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে এদের রাসায়নিক সুস্থিতির পার্থক্যটা। হ্যাঁ, এটাই হলো আসল পয়েন্ট। ডিএনএর কাঠামোতে সিএইচ বা কার্বন হাইড্রোজেন বন্ধন থাকায় এটি কম বিক্রিয়ক এবং ক্ষারীয় মাধ্যমে সুস্থিত। আর আরএনএতে সিওএইচ বা কার্বন হাইড্রক্সিল বন্ধন থাকায় এটি বেশি বিক্রিয়ক এবং ক্ষারীয় মাধ্যমে সুস্থিত নয়। রাইট। এছাড়া ডিএনএর ছোট খাঁজের কারণে এটি এনজাইম দ্বারা আক্রান্ত হয় না, কিন্তু আরএনএর বড় খাঁজ থাকায় এটি সহজেই এনজাইম দ্বারা আক্রান্ত হয়। দেন এই যে সিএইচ আর সিওএইচ বন্ধনের পার্থক্য, এটা শুধু ল্যাবরেটরির কোনো শুষ্ক তথ্য নয়, এর একটা গভীর তাৎপর্য আছে। একদম। বিবর্তনের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই রাসায়নিক পার্থক্যটা অনেক কিছুর উত্তর দেয়। আরএনএর সিওএইচ বন্ধনের এই অস্থিরতা এবং এনজাইম দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতাই হয়তো আদিম পৃথিবীতে জীবনের প্রথম স্পন্দন তৈরি করেছিল। যখন দ্রুত কাজ করার বদলানোর দরকার ছিল। রাইট। আর অন্যদিকে ডিএনএর সিএইচ বন্ধনের সেই স্থায়িত্ব তাকে পরবর্তীতে তথ্যের নির্ভরযোগ্য ভাণ্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই রাসায়নিক গঠনগুলোই আসলে জীবনের আসল নীল নকশা।